হ্যাঁ, বক্তব্যটা হচ্ছে মানে কোশ্চেনটা যেটা ছিল, না আগে বলি যে আমরা কি করছিলাম, হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে আগের দিন শিখলাম যে ম্যাক্রোস্টেট বলে একটা জিনিস হয়, ম্যাক্রোস্টেট বলে একটা জিনিস হয় এবং মাইক্রোস্টেট বলে একটা জিনিস হয়। ঠিক আছে, ম্যাক্রোস্টেট মানে একই জিনিস, একটাই জিনিস, একটা সাপোজ একটা বাক্স এবং তার মধ্যে 1 2 3 4 5 পাঁচটা অ্যাটম, এটা হচ্ছে একটা সিস্টেম। এবার প্রশ্ন হচ্ছে সিস্টেমটাকে আমি কত রকম ভাবে ডেসক্রাইব করতে পারি। আমি সিস্টেমটাকে ভলিউম, প্রেসার, টেম্পারেচার, মাস, ডেন্সিটি এটসেট্রা, যেগুলো ম্যাক্রোস্কোপিক্যালি মাপা যায়, ঠিক আছে, খালি চোখে যেগুলো মাপা যায় সেটা দিয়ে ডেসক্রাইব করতে পারি। কিংবা আমি এই সিস্টেমটাকে এই মলিকুলগুলো ধর 1 2 3 4 5, তো ফার্স্ট যে মলিকিউলটা আছে 1 নম্বর মলিকিউল, সেটাকে কিভাবে মানে ডেসক্রাইব করা যায়, একটা যে কোনো একটা মলিকিউল বা যে কোনো একটা পার্টিকেলকে ডেসক্রাইব করতে গেলে আমাকে ডেসক্রাইব করতে হবে তার পজিশন অর্থাৎ এক্স ওয়াই জেড এবং তার মোমেন্টাম অর্থাৎ px py pz। এই দুটো জিনিস কোনো পার্টিকেল সম্পর্কে যদি আমার জানা থাকে তাহলে আমি তার মাস ভেলোসিটি, ইয়েস, আমি তার ট্র্যাজেক্টরিটা বলতে পারবো। এক্স এ ফাংশন অফ টাইম, y a function of time এবং z a function of time। মানে কোনো একটা পার্টিকুলার মুহূর্তে, মনে করি t equal to 2 সেকেন্ড, কোনো একটা পার্টিকেলের যদি পজিশন এবং মোমেন্টাম জানা থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো সময়, কারণ মোমেন্টাম জানা মানেই হচ্ছে ভেলোসিটি জানা, আর ভেলোসিটি যদি জানা থাকে তাহলে আমি ভবিষ্যতে যে কোনো মুহূর্তে ওর পজিশনটা বলতে পারবো বা ওর ট্র্যাজেক্টরিটা আমি বের করতে পারবো। ঠিক আছে, তার মানে তো যে কোনো একটা পার্টিকেল সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন বলতে বোঝায় তার পজিশন এবং মোমেন্টাম। এবার তাহলে সিস্টেমটাকে আরেকটা ভাবে কিভাবে ডেসক্রাইব করা যায়, যেমন 1 নম্বর পার্টিকেলের পজিশন x1 y1 z1 এবং মোমেন্টাম px1 py1 pz1 অর্থাৎ 6 ভেরিয়েবলস। এটা একটা পার্টিকেলের হলো। এবার 2 3 করে করে আপ টু 5 অর্থাৎ টোটাল 5 6 30, 30টা ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে 30টা ভেরিয়েবল দিয়েও আমি এই সিস্টেমটাকে ডেসক্রাইব করতে পারি, কিন্তু কথা হলো যে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স এটাই যে এরা ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল, এদেরকে খালি চোখে মাপা যাবে, আর এরা হচ্ছে মাইক্রোস্কোপিক ভেরিয়েবল, এদেরকে খালি চোখে মাপা সম্ভব নয়। তো ওই ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল দিয়ে যে আমি যে স্টেটটাকে ডিফাইন করলাম সেটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক স্টেট, আর মাইক্রোস্কোপিক ভেরিয়েবল দিয়ে আমি যে স্টেটটাকে ডিফাইন করলাম সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্টেট। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রতিটা ম্যাক্রোস্কোপিক স্টেটের জন্য অনেকগুলো মাইক্রোস্কোপিক স্টেট পসিবল। 1 মিনিট। কোনো একটা ম্যাক্রোস্কোপিক স্টেটের জন্য অনেক মাইক্রোস্কোপিক স্টেট পসিবল। যেমন এখানে তোরা পরিষ্কার দেখতেই পাচ্ছিস যে একটা কন্টেনারে যদি আমি পিভিটি ফিক্সড রাখি, তাহলে এই একটা ফিক্সড পিভিটির জন্য এটা তো মানে র্যান্ডামলি মুভ করছে, তার মানে এটা একটা হতে পারে মাইক্রোস্টেট। কিছুক্ষণ পরে এদের পজিশন চেঞ্জ হয়ে গেল, এরকম 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 হয়ে গেল, সেটা আরেকটা মাইক্রোস্টেট। তাহলে একটা মাইক্রোস্টেটের করেসপন্ডিং প্রচুর মাইক্রোস্টেট পসিবল। এবং একটা ছক্কা চালার এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম যে, পরে আমরা অঙ্ক কষেও দেখাবো একই জিনিস, কিন্তু র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটি তোরা ফার্স্ট সেমিস্টারে করেছিস, তো সেখানেই তোরা দেখেছিলি যে মানে কোনো একটা পার্টিকুলার রেজাল্ট, মানে এখানে এক্স অ্যাক্সিসে আছে কি, মানে দুটো ছক্কা চালা হয়েছে, দুটো ছক্কা চালার ফলে যে রেজাল্ট
মানে ছক্কা চালার ফলে হ্যাঁ, এই না কোথায় গেল রে, হ্যাঁ, D1 1 নম্বর ছক্কা, D2 2 নম্বর ছক্কা। এবার অনেক রকম রেজাল্ট পসিবল, টোটাল পসিবল রেজাল্ট হচ্ছে 6 6 36। ঠিক আছে, 1 1 1 2 1 3 2 1 2 2 সব রকম। আচ্ছা, এবার এদেরকে যোগ করলাম, যোগ করে আমি পাচ্ছি বিভিন্ন ডেটা পাবো, 2 থেকে শুরু করে 12 পর্যন্ত ডেটা পাবো। কিন্তু যে কোনো একটা পার্টিকুলার রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি কত? যেমন মনে করি 4, s ইকুয়াল টু 4 পাওয়ার প্রবাবিলিটি কত? কিভাবে আমরা বের করতাম? টোটাল নাম্বার অফ ইভেন্টস হচ্ছে 36, সেটা নিচে হবে, আর উপরে হবে 4 কত রকম ভাবে পাওয়া যায়। 4 পাওয়া যায় 1 3 2 2 3 1, এই 3 রকম ভাবে, অর্থাৎ 3 এর 36 বা 1 এর 12। এরকম ভাবে সবগুলোর জন্য ক্যালকুলেট করা যায়। ক্যালকুলেট করে আমি প্রবাবিলিটি গুলো বসিয়েছি, এবং এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো কার প্রবাবিলিটি সব থেকে বেশি, কোন এস এর প্রবাবিলিটি সব থেকে বেশি, 7 এর। কেন 7 এর প্রবাবিলিটি সব থেকে বেশি? কেননা 6 রকম ভাবে 1 6 2 5 3 4 মানে 6টা আলাদা আলাদা প্রসেসে আমি এই 7 রেজাল্টটা পেতে পারি। এখানে কিন্তু এটা ইকুইভ্যালেন্ট টু, মানে এই 2 3 4 5 6 7 এদেরকে যদি আমি ম্যাক্রো স্টেট বলি, আর এই ছোট ছোট এগুলোকে যদি আমি মাইক্রো স্টেট বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাক্রো স্টেটের আন্ডারে মাইক্রো স্টেটের সংখ্যা যত বেশি হয়, তার প্রবাবিলিটি তত বেশি হয়। বুঝেছিস? মানে একটা ঘটনা যত রকম ভাবে ঘটতে পারে, যত বেশি রকম ভাবে ঘটতে পারে, অবভিয়াসলি সেই ঘটনা ঘটার চান্সটাও সব থেকে বেশি হবে। যেই ঘটনা ঘটার রাস্তা খুবই কম, যেমন একটা স্টুডেন্ট যে ভালোভাবে পড়াশোনা করে, ঠিক আছে, তার ক্ষেত্রে পাশ করার প্রবাবিলিটিটাই বেশি। কেননা পাশ করতে গেলে যা যা লাগে সেগুলো সে সবগুলোই করে, মানে যত রকম ভাবে পাশ করা যেতে পারে সেগুলো সবই সে করছে, সেজন্য তার পাশ করার প্রবাবিলিটিটাই বেশি, তার ফেল করার প্রবাবিলিটি কম। যে কোনো একটা গিভেন রেজাল্ট যত বেশি রকম ভাবে হতে পারে, তত তার প্রবাবিলিটি বেশি। তো এই আইডিয়াটা ম্যাক্রোস্টেট মাইক্রোস্টেটের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যে কোনো একটা, কোথায় ছবি আঁকলাম, হ্যাঁ, যে কোনো একটা ম্যাক্রোস্টেট, যে কোনো একটা ম্যাক্রো পিভিটি, ঠিক আছে, এই পিভিটিটা যত রকম ভাবে হতে পারে, অর্থাৎ মলিকুলগুলোর যত রকম পজিশন এবং মোমেন্টাম, সবই প্রেসারটা মোমেন্টামের সঙ্গে রিলেটেড, টেম্পারেচারের সঙ্গে মোমেন্টাম রিলেটেড, এরকম অনেক রকম ব্যাপার। তো এই পিভিটি যত নানান রকম ভাবে হতে পারে, সেই সংখ্যাটা যত বেশি হবে, তত এই পিভিটির প্রবাবিলিটিটা বেশি হবে। এবার সেটার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দুটো কন্টেনার, এ আর বি, এর টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি, আর এর টেম্পারেচার মনে কর 36 ডিগ্রি। এবার এদেরকে যদি একটা একটার সঙ্গে থার্মাল কন্ট্যাক্টে রাখা হয়, তাহলে এরা কি করবে? হিট এক্সচেঞ্জ করবে। এবার আমরা কি বলি যে আলটিমেটলি এটা কোথায় গিয়ে শেষ হবে? থার্মাল ইকুইলিব্রিয়ামে গিয়ে শেষ হবে। এবং কখন থার্মাল ইকুইলিব্রিয়াম হবে? 6 আর 36-এর মাঝখানে কোনো একটা টেম্পারেচার টিতে এটা ফাইনালি স্টেবল হবে, এবং সেই তার আর কি ভ্যালুটা হচ্ছে MaSa T - 6 equal to MbSb 36 - T। এখান থেকে আমি ইকুইলিব্রিয়াম টেম্পারেচার পাই। কিন্তু আমার একটা কোশ্চেন ছিল যে কেন ইকুইলিব্রিয়ামে আসে আদৌ, মানে কেন হয় এটা, মানে এটার আন্ডারলাইং রিজনটা কি? সবকিছু তো একটা কারণ থাকে। তো এমনি এমনি কেন 6 আর 36, 6টা বাড়বে 36টা কমবে, হিট এক্সচেঞ্জটাই বা আদৌ কেন হবে? নাও তো হতে পারতো, কিন্তু এটাই হয়, এটাই নেচারের রুল, ছোট থেকে আমরা দেখে এসেছি। কিন্তু কেন হয়, হোয়াট ইজ দ্য আন্ডারলাইং রিজন, প্রকৃত কারণটা? এই প্রকৃত কারণটা হচ্ছে গিয়ে নাথিং বাট প্রবাবিলিটি, অর্থাৎ 6 আর 36 ডিগ্রি, ঠিক আছে, দুটো সিস্টেম একে অন্যের সঙ্গে আছে। আচ্ছা, 7 এবং 35 ডিগ্রি,
দুটো সিস্টেম একে অন্যের সঙ্গে আছে, এরকম করে করে মনে করি ইকুইলিব্রিয়ামটা ধর ইকুইলিব্রিয়ামটা হয়তো 25, ঠিক আছে, তাহলে 25 ডিগ্রি একে অন্যের সংস্পর্শে আছে। এগুলো তো ম্যাক্রোস্কোপিক স্টেট, এগুলো হচ্ছে এক একটা ম্যাক্রোস্কোপিক স্টেট। কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। তো 25 থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামেই আলটিমেটলি জিনিসটা আসবে, তার এক এবং একমাত্র কারণ হচ্ছে যে এই দুটোর টেম্পারেচার 25 ডিগ্রি সেটার জন্য পসিবল নাম্বার অফ মাইক্রোস্টেটের সংখ্যা সর্বাধিক। এটা দেখানো যায় অঙ্ক কষে, সেটা আমি পরে দেখাবো। তো যেহেতু এই সিচুয়েশনের মাইক্রোস্টেটের সংখ্যা সবচেয়ে বেশি, তাই এই সিচুয়েশনটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। এবং থার্মোডাইনামিক্সে তোর একটা জিনিস পড়েছিলি যে এনট্রপি সবসময় বাড়ে, ইউনিভার্সের এনট্রপি সবসময় বাড়ে। তো এখানে আমরা এটাও দেখাবো যে এই যে আমরা বলছি, এই যে আমরা একটা সিম্পলিফিকেশনই, এই যে আমরা একটা সরল একটা রুল পাচ্ছি, দ্য রুল অফ নেচার, সেটা কি? মোস্ট প্রবাবল সিচুয়েশন, বিভিন্ন পসিবল পরিস্থিতির মধ্যে কোনটা হওয়ার চান্স সবচেয়ে বেশি, সেটা কোনটা? হাইয়েস্ট নাম্বার অফ মাইক্রোস্টেটস। মোস্ট প্রবাবল সিচুয়েশন বলতে আমি ম্যাক্রোস্টেট বোঝাচ্ছি, কারণ ম্যাক্রোস্টেটটাই আমরা চোখে দেখি। তাহলে সব থেকে বেশি পসিবল ম্যাক্রোস্টেট কোনটা হবে? যার মাইক্রোস্টেটের সংখ্যা সব থেকে বেশি হবে, এবং সেই স্টেটটাই হচ্ছে দ্য স্টেট উইথ হাইয়েস্ট এনট্রপি। এটা আমরা দেখাবো যে এনট্রপি ইজ directly related to the number of microstates. Number of microstates হচ্ছে ওমেগা এবং is entropy. So যেই ম্যাক্রোস্টেটের এন্ট্রপি সবচেয়ে বেশি, অর্থাৎ পসিবল মাইক্রোস্টেটের সংখ্যা সবচেয়ে বেশি, তার প্রবাবিলিটিও সব থেকে বেশি। এবং এখান থেকে তোরা এখন হয়তো আশা করি, মানে জানি না থার্মোডাইনামিক্স পড়ার সময় তোদের এটা মনে হয়েছিল কিনা যে এন্ট্রপিকে সরাসরি ডিসঅর্ডারের সঙ্গে রিলেট করে দিচ্ছি, সেটা লজিক্যালি কেন করছি, মানে এটা ঠিক ক্লিয়ার নয়, এরকম যদি কারোর থেকে থাকে, তাহলে সে এবার নিশ্চয়ই বুঝতে পারছিস যে এন্ট্রপি আর ডিসঅর্ডার আসলে একই জিনিস। বিকজ এন্ট্রপি আসলে কি, এটা আমরা এতদিন কিন্তু জানতাম না। এন্ট্রপি আসলে কি, আমরা রিলেশনগুলো জানতাম, ডিকিউ ইকুয়াল টু টি ডি এস, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে এন্ট্রপিটা অ্যাকচুয়ালি কি? এন্ট্রপিটা কি? লগারিদম অফ পসিবল নাম্বার অফ মাইক্রোস্টেটস। ঠিক আছে, এবার এটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে যত বেশি পসিবিলিটি তত বেশি ডিসঅর্ডার। মানে অর্ডার বলতে আমরা কি বুঝি, যে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা। কিন্তু আমার যদি মানে মাইক্রোস্টেটের সংখ্যা বেশি হয়, তাহলে তো শৃঙ্খলা বা ব্যাপারটার কি করে থাকবে? মানে শৃঙ্খলা বা অর্ডার বলতে বোঝায় একটাই রুল থাকবে, মানে একটাই সিচুয়েশন, সবকিছু একই রকম। আর যদি অনেকগুলো পসিবল মানে রুল হয়ে যায়, অনেকগুলো মাইক্রোস্টেট মানে কি অনেকগুলো পসিবল রুল, তার মানে অবভিয়াসলি সেটা হচ্ছে ডিসঅর্ডার। তো যেহেতু এন্ট্রপি হচ্ছে পসিবল নাম্বার অফ মাইক্রোস্টেটস, সুতরাং এন্ট্রপি হচ্ছে ডিসঅর্ডার। যত মাইক্রোস্টেটের সংখ্যা বাড়বে তত ম্যাথমেটিক্যালি এন্ট্রপি বাড়বে, আর চিন্তা ভাবনার দিক থেকে আমরা বলবো কি যে সিস্টেমটা তত বেশি ডিসঅর্ডার। মানে এটা তোরা এখানেও ভাবতে পারিস যে এই যে মলিকিউলগুলোর এত রকম পজিশনের যে সম্ভাবনা, ঠিক আছে, তো এটা তো অ্যাকচুয়ালি ডিসঅর্ডার। মানে অর্ডার কাকে বলতাম? যদি ফিক্সড থাকতো যে না মলিকিউলগুলোর এই একটাই পজিশনের পসিবিলিটি আছে, আর কোনো জায়গা আর কোনো পজিশনের পসিবিলিটি নেই। যেমন ক্রিস্টালকে আমরা বলি অর্ডার্ড। কেন? কেননা ক্রিস্টালে ওই পজিশনগুলো ওটাই, মানে আর কোনো পসিবিলিটি নেই।
কিন্তু তার মানে কি পসিবল নাম্বার অফ মাইক্রোস্টেটস এখানে 1, কেননা ওদের তো আর কিছু পসিবিলিটি নেই, একটাই একটাই, তার মানে এটা হচ্ছে মোর অর্ডারড। কিন্তু কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি অনেক রকম পজিশন থাকার সম্ভাবনা থাকে, তাহলে নাম্বার অফ মাইক্রোস্টেটস বাড়ছে, এবং সেটাকেই আমরা ডিসঅর্ডার বলি। ডিসঅর্ডার বলতে আমরা এটাই বুঝি যে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, যা খুশি তাই, অনেক রকম মাইক্রোস্টেটস। সো দিস ইজ ওয়াই এন্ট্রপি ইজ আ মেজার অফ ডিসঅর্ডার। মানে ডিসঅর্ডারকে যদি ম্যাথমেটিক্যালি মাপতে হয় তাহলে আমাকে ওই এন্ট্রপিটাই মাপতে হবে। আচ্ছা, এরপর আমরা একটা উদাহরণ নিয়েছিলাম, which is ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। এবার এইটা বলার সময় তখনই আর কি কোশ্চেনটা করেছিলাম যে ধরা যাক আমার আছে I have one particle in one dimension. একটাই পার্টিকেল একটাই ডাইমেনশনে আছে। এটাকে যদি এটার শুধু পজিশনটা যদি আমি দেখি, তাহলে এটাকে আমি এক্স দিয়ে ডিফাইন করব। যদি একটা পার্টিকেল টু ডাইমেনশনাল প্লেনে থাকে, ইন টু ডাইমেনশনস, তাহলে সেটাকে আমি এক্স ওয়াই দিয়ে ডিনোট করব। যদি তিনটে পার্টিকেল টু ডাইমেনশনে থাকে, তখন আমি কিভাবে ডিফাইন করব? x1 y1 x2 y2 x3 y3। ঠিক আছে, এবার প্রথম পার্টিকেলটার মানে পজিশন বোঝাতে গেলে আমার একটা ভেরিয়েবল লাগছে, সেকেন্ড পার্টিকেলটার পজিশন বোঝাতে গেলে আমার দুটো ভেরিয়েবল লাগছে। পার্টিকেল ঠিক বলবো না, সিস্টেম যদি আমি বলি, প্রথম সিস্টেমটাকে বোঝাতে গেলে আমার একটা ভেরিয়েবল লাগছে, সেকেন্ডটাকে বোঝাতে গেলে দুটো ভেরিয়েবল লাগছে, 3 নম্বর যে সিস্টেম আছে সেটা বোঝাতে গেলে আমার 6টা ভেরিয়েবল লাগছে। তার মানে এখানে একটা এক্সিস, এখানে দুটো এক্সিস, আর এখানে 6টা এক্সিস, যেটা একে দেখানো সম্ভব নয়। এই স্পেসটাকে বলে কনফিগারেশন স্পেস। যে স্পেসে কোনো একটা সিস্টেমকে system represented by position variables. বোঝা গেছে? কোনো একটা সিস্টেমকে যদি আমি শুধুমাত্র পজিশন ভেরিয়েবলস দিয়ে ডিফাইন করি, মানে অবভিয়াসলি এটা কমপ্লিট ইনফরমেশন নয়, শুধু পজিশন জানা মানে এটা কমপ্লিট হলো না, সঙ্গে ভেলোসিটি দিলে বা অ্যাটলিস্ট বা ফোর্স এগুলো দিলে পরে ইনফরমেশনটা কমপ্লিট হলো। তো কোনো একটা সিস্টেমকে যদি আমি পজিশন ভেরিয়েবলস দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তাকে যেই স্পেসে রিপ্রেজেন্ট করতে হবে, স্পেস মানে কি, নাথিং বাট কালেকশন অফ নাম্বারস। ঠিক আছে, তো শুধু পজিশন নাম্বারের যে কালেকশন সেটা একটা স্পেস, সেই স্পেসকে বলে কনফিগারেশন স্পেস। কনফিগারেশন স্পেসে মানে কত ডাইমেনশনাল কনফিগারেশন স্পেস দরকার? যদি একটা ভেরিয়েবলই যথেষ্ট হয় তাহলে ওয়ান ডাইমেনশনাল কনফিগারেশন স্পেস। এটার ক্ষেত্রে আমার দরকার টু ডাইমেনশনাল কনফিগারেশন স্পেস। এটার ক্ষেত্রে আমার দরকার 6 ডাইমেনশনাল কনফিগারেশন স্পেস, রাইট? এবার আমার যদি থাকে ইফ, লাস্টেরটা, হ্যাঁ বল। বলছি লাস্টেরটা তো 3 ডাইমেনশনের 3টে পার্টিকেল।
তাহলে ওটা 6 ডাইমেনশন হয়ে গেল। না না, 3 না, 2, এই যে হ্যাঁ, 2 টু ডাইমেনশনে 3টে পার্টিকেল। হ্যাঁ, তাহলে তাহলে 3 দুগুণে 6। না, তোর কি মনে হচ্ছে বল, আমি তাহলে বলছি। ওই যে ওটা 2 ডাইমেনশনে 3টে পার্টিকেলের পজিশন গুলো লিখতে। হ্যাঁ, 2 ডাইমেনশনে 3টে পার্টিকেল, মানে এটা একটু বিশেষ অন্যভাবে ব্যাপারটাকে বোঝানো হচ্ছে, বুঝেছিস? মানে আমরা নর্মালি পজিশন মানে কোঅর্ডিনেট স্পেসে আমরা এটাকে কোঅর্ডিনেট স্পেসে যদি লিখতাম, তাহলে আমরা এটাকে 3টে ডট দিয়ে বোঝাতাম এই সিস্টেমটাকে, তাই তো? x1 y1, x2 y2, x3 y3। কোঅর্ডিনেট স্পেস যেটা তোরা আগে পড়তিস, সেখানে আমরা একটা সিস্টেমকে 3টে ডট দিয়ে বোঝাতাম। কিন্তু কনফিগারেশন স্পেস হচ্ছে আলাদা একটা জিনিস। কনফিগারেশন স্পেসে আমরা পার্টিকেল বোঝাই না, আমরা পুরো সিস্টেমটাকেই একটা পয়েন্ট দিয়ে বোঝাই, সিস্টেম পয়েন্ট। বুঝেছিস? মানে পার্টিকেলের পার্টিকেলকে রিপ্রেজেন্ট করি না, কনফিগারেশন স্পেসে আমরা পুরো সিস্টেমটাকেই একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। সেই জন্য আমরা এখানে 3টে আলাদা পয়েন্ট দিয়ে ব্যাপারটাকে বলবো না, আমরা একটা 6 ডাইমেনশনাল একটা স্পেস ইমাজিন করব, যেখানে একটা একটা পয়েন্ট হচ্ছে x1 y1 x2 y2 x3, মানে 6টা এক্সিস আছে, x3 y3, এটা হচ্ছে একটা পয়েন্ট। এবার এই এটা মনে কর, ধর এই সিস্টেমটা তো সময়ের সাথে সাথে তো চেঞ্জ হচ্ছে, মানে একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো গ্যাস অ্যাটম আছে, তাহলে তারা সময়ের সাথে সাথে মুভ করবে। তো তার মানে হচ্ছে যে এই পুরো একটা কন্টেনারকে, ধর একটা কন্টেনারে n অ্যাটম আছে, কন্টেনারটা 3 ডাইমেনশনে আছে। তার মানে কন্টেনারের একটা মাইক্রোস্টেট, আসলে মাইক্রোস্টেটকে রিপ্রেজেন্ট করার জন্যই কনফিগারেশন স্পেসের আইডিয়াটা এসেছে, বুঝেছিস? তো এই যে অ্যাটম, যেটা মানে গ্যাসটা যেটা 3 ডাইমেনশনে আছে এবং তার এনটা অ্যাটম আছে, তাহলে এর একটা মাইক্রোস্টেট যদি বোঝাতে হয়, তাহলে আমাকে অ্যাকচুয়ালি 3n এতগুলো পজিশন কোঅর্ডিনেট লাগবে এবং 3n এতগুলো মোমেন্টাম কোঅর্ডিনেট লাগবে। এবার তুই যদি একটু ব্যাপারটা জাস্ট একটু ভাবিস যে মানে একটা, এবার এটাকে তুই অনেক রকম ভাবে দেখাতে পারিস, মানে 3n মানে এই সিস্টেমটাকে, এই যে একটা সিস্টেম, এই যে একটা সিস্টেম অফ n atoms in 3 dimensions, ঠিক আছে? এটাকে তুই অনেক রকম ভাবে দেখাতে পারিস। একটা হচ্ছে তুই দেখাতে পারিস কোঅর্ডিনেট স্পেসে, কোঅর্ডিনেট স্পেস অর্থাৎ nটা অ্যাটম ইন 3D, তার মানে হচ্ছে তোর xyz অ্যাক্সিস। এবার তুই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6, 7, 8, 9, 10 এরকম করে করে nটা পয়েন্ট পাবি। ঠিক আছে, ক্লিয়ার? প্রত্যেকটা অ্যাটমের XYZ পজিশন, এখানে শুধু পজিশন গুলো দেখিয়েছি, কোঅর্ডিনেট স্পেস মানে হচ্ছে শুধুমাত্র পজিশন দেখানো হচ্ছে। আচ্ছা, আরেকভাবে তুই এটাকে দেখাতে পারিস, সেটা হচ্ছে তুই শুধু মোমেন্টাম গুলোকে প্লট করতে পারিস ইন মোমেন্টাম স্পেস, অর্থাৎ px py pz। হ্যাঁ,
এবং এখানেও তুই নিশ্চয়ই এনটাই পয়েন্ট পাবি, কেননা এনটা অ্যাটম আছে, প্রত্যেকটা অ্যাটমেরই 3টে মোমেন্টাম কোঅর্ডিনেট মানে কম্পোনেন্ট আর কি, এনটা পয়েন্ট পেলাম। আচ্ছা, আর আরেকটা কি হতে পারে, কনফিগারেশন স্পেসে এটাকে দেখানো যেতে পারে। কনফিগারেশন স্পেস মানে হচ্ছে এনটা পয়েন্ট হবে না, এখানে একটা পয়েন্ট হবে। এগুলো সব কিন্তু আমি বলছি একটা পার্টিকুলার টাইমে, টি ইকুয়াল টু টি নট, একটা নির্দিষ্ট সময় সবার পজিশন, ওই সময়ে সবার মোমেন্টাম। আচ্ছা, কনফিগারেশন স্পেস মানে কি, এখানে থ্রি এন, টোটাল থ্রি এনটা এক্সিস থাকবে, থ্রি এন ডাইমেনশনাল স্পেস, যেটা একে দেখানো ইম্পসিবল। কিন্তু এইটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে এনটা পয়েন্ট ইন থ্রি ডাইমেনশন আর একটা পয়েন্ট ইন থ্রি এন ডাইমেনশন, এটা আসলে একই ইনফরমেশন, ইনফরমেশন ওয়াইজ জিনিসটা একই, কিন্তু সুবিধাটা হচ্ছে, এটা একটা সুবিধা আছে, মানে এখানে যেহেতু একটা সিস্টেমকে আমি একটা পয়েন্ট দিয়ে ডিফাইন করছি, সুতরাং এবার আমি যদি মানে টি ইকুয়াল টু টি নটে মানে পয়েন্টটা একটা পার্টিকুলার পয়েন্ট আছে, এবার টি ইকুয়াল টু টি নট প্লাস ডেল্টা টি মানে একটা অ্যাট সাম লেটার পয়েন্ট, ঠিক আছে, সেই সময় পার্টিকেলটা মানে এই পয়েন্টটাকে বলা হয় সিস্টেম পয়েন্ট। তো এই সিস্টেম পয়েন্টটা ডেল্টা টি সময় মুভ করে একটা অন্য পয়েন্টে যাবে, কেননা এই অ্যাটম গুলো ঘোরাঘুরি করছে, ফলে প্রত্যেকটা কোঅর্ডিনেটই চেঞ্জ হবে। তো এই জিনিসটা একটা সিস্টেমকে একটা পয়েন্ট দিয়ে ডিফাইন করলে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে এবং পরে আমরা দেখবো যে ম্যাথমেটিক্স করতে দুটো দিক থেকেই ব্যাপারটা সুবিধাজনক। মানে এইভাবে তুই দেখাতেই পারিস এনটা পয়েন্ট ইন থ্রি ডাইমেনশন, কিন্তু তারপরে এটা নিয়ে তুই যদি কিছু ম্যাথমেটিক্স করতে যাস যে ডেল্টা টি সময় পরে এনটা পয়েন্ট কোথায় যাবে, তখন এরা আবার একটা অন্য কোথাও যাবে, কিন্তু তাতে তোর মানে ঠিক ইমাজিনেশন বা ক্যালকুলেশন কোনোটারই খুব একটা সুবিধা হবে না। কিন্তু তুই যদি একটা সিস্টেমকে একটাই পয়েন্ট দিয়ে ডিফাইন করিস যার থ্রি এনটা কোঅর্ডিনেট থাকবে, থ্রি এন কোঅর্ডিনেটস, কিন্তু একটাই পয়েন্ট, তাহলে সেই একটা পয়েন্ট টাইমের সাথে সাথে কিভাবে মুভ করছে বা মুভ করছে না, একই জায়গায় থেকে যাচ্ছে বা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে মুভ করছে, যাই হোক যেটাই হোক না কেন, সেটাকে ডেসক্রাইব করাটা সহজ। সেই জন্য কনফিগারেশন স্পেস হচ্ছে একটা কাল্পনিক স্পেস যেখানে আমরা একটা সিস্টেমকে একটাই পয়েন্ট দিয়ে বোঝাই, বুঝেছিস? তো সেটাই আমরা এখানে আগের ওই যে উদাহরণটায় করছিলাম যে তিনটে পার্টিকেল, দুটো ডাইমেনশন, তার মানে প্রথম পার্টিকেলটা x1 y1 x2 y2 x3 y3, তাহলে পুরো সিস্টেমটাকে 6টা ভেরিয়েবল দিয়ে বোঝানো যায়। মানে ডাইমেনশন মানে কি, আলটিমেটলি হচ্ছে ডাইমেনশন হচ্ছে যে কোনো একটা জিনিসকে ডেসক্রাইব করতে তোর কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভেরিয়েবল লাগছে, তো এখানে সিস্টেমকে বোঝাতে তোর 3 দুগুণে 6টা ভেরিয়েবল লাগছে। তার মানে এই ডাইমেনশনটা হচ্ছে একটা 6 ডাইমেনশনাল, মানে স্পেসটা একটা 6 ডাইমেনশনাল স্পেস, বুঝেছিস? এবার সিমিলারলি এখানে যেমন এটা হচ্ছে, এইখানে কনফিগারেশন স্পেস হচ্ছে 3n ডাইমেনশনাল স্পেস, কিন্তু হ্যাঁ বল। বলছি যে আপনারা বললেন যে তিনটে পার্টিকেল টু 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 ডাইমেনশনে আছে। হ্যাঁ হ্যাঁ, হুম, ওখানে যদি তিনটে পার্টিকেলের জায়গায় দুটো পার্টিকেল টু ডাইমেনশনে থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু 2 দুগুণে তাহলে তো সিক্স 6 ডাইমেনশন হতো, চারটে হতো, তখন 4 মানে ফোর ডাইমেনশন। ডাইমেনশন। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম, এটাই, গুড। হ্যাঁ, কিন্তু এবার সমস্যা হচ্ছে কি, এই যে এত কিছু আমরা কি কি বললাম, অনেক কিছু বললাম, কনফিগারেশন স্পেস বললাম, কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে মাইক্রোস্টেটকে শুধু পজিশন দিয়ে বোঝানো যায় না, কারণ পজিশনটা তো একটা পার্টিকুলার টাইমে পজিশন, কিন্তু 2 মিনিট পরে তার পজিশন কোথায় যাবে সেটা জানতে গেলে আমার দরকার মোমেন্টাম বা মানে ভেলোসিটি, মোমেন্টাম যাহা মোমেন্টাম তাহাই ভেলোসিটি।
তার মানে কনফিগারেশন স্পেস ভালো জিনিস, কিন্তু এটা ঠিক অতটা ইউজফুল না। যে কোনো একটা পার্টিকেলের, আবার ছোট উদাহরণে যাই, ওয়ান পার্টিকেল ইন টু ডাইমেনশন, এই সিস্টেমটাকে যদি পুরোপুরি ডিফাইন করতে হয় তাহলে আমাকে এটার পজিশন বলতে হবে এবং এটার মোমেন্টাম বলতে হবে। অর্থাৎ সবসময় কটা ভেরিয়েবল লাগছে সেইটা দেখবি, বুঝেছিস? মানে কত ডাইমেনশনাল স্পেস লাগবে। ডাইমেনশন, অ্যাকচুয়ালি ডাইমেনশনের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডাইমেনশন? নাম্বার অফ বেসিস, নিশ্চয়ই মনে আছে এটা। বেসিসটা কি? নাম্বার অফ, মানে মিনিমাম নাম্বার অফ variables to describe a system. সুতরাং তোর কতগুলো ভেরিয়েবল লাগছে সেটা দেখবি, ওই যতগুলো ভেরিয়েবল ততটাই ডাইমেনশন, মানে তত ডাইমেনশনাল স্পেসে আমরা জিনিসটাকে মানে ডিফাইন করব। যেমন ওয়ান পার্টিকেল ইন টু ডাইমেনশন, তাহলে এটাকে পুরোপুরি ডেসক্রাইব করার জন্য আমার বেসিক্যালি দরকার পড়ছে চারটে ভেরিয়েবলের, এক্স ওয়াই পিএক্স পিওয়াই। কেমন? আমার যদি থাকে থ্রি পার্টিকেলস ইন ওয়ান ডাইমেনশন, তাহলে আমার কি কি ভেরিয়েবল লাগবে এটাকে বোঝানোর জন্য? x1 y1, ও y1 তো নেই, ওয়ান ডাইমেনশন, তাহলে x1 x2 x3 px1 px2 px3 হলো। কটা ভেরিয়েবল লাগছে? ছটা, 6 ভেরিয়েবলস। এখানে লাগছিল চারটে, 4 ভেরিয়েবলস। তার মানে এই সিস্টেমটাকে পুরোপুরি ডেসক্রাইব করতে আমার চারটে ভেরিয়েবল লাগে, এই সিস্টেমকে পুরোপুরি ডেসক্রাইব করতে আমার ছটা ভেরিয়েবল লাগছে। তাহলে আমার এমন একটা, এটার জন্য বলছি, এটার জন্য আমার এমন একটা স্পেস লাগবে যার চারটে এক্সিস আছে, which is 4 dimensional। আর এটার জন্য আমার এমন একটা স্পেস লাগবে যার ছটা এক্সিস আছে, অর্থাৎ 6 dimensional। ঠিক আছে, কিন্তু এই স্পেসগুলোর একটা বৈশিষ্ট্য আছে, মানে এটাকে আমরা দেখলাম যে ভাবা যায়, এখনো জয়েন করছে। এই তোরা কি রে, মেলে গিয়ে অ্যাকসেপ্ট করে নিবি? এরকম কি ক্লাস নিতে নিতে মাঝে মাঝে ওরকম করা যায়? অফ, ইয়েস করে দিবি, প্রত্যেকদিন ইয়েস করবি, তাহলে ঢুকে যাবে নিজেরাই। হ্যাঁ, তো আমরা দেখলাম কি যে যেই স্পেসে তিনটে পজিশন সেটাকে কোঅর্ডিনেট স্পেস বলে, যেই স্পেসে তিনটে মোমেন্টাম সেটাকে মোমেন্টাম স্পেস বলে, যেই স্পেসে অনেকগুলো পার্টিকেলকে একটাই পয়েন্ট দিয়ে বোঝানো হচ্ছে কিন্তু শুধু পজিশন, তাকে বলে কনফিগারেশন স্পেস। আর এখন আমরা যেটা লিখলাম, কোথায় একটা চলে গেছে, না এটা নয়। এখন আমরা যেই ভেরিয়েবল গুলো দেখছি এগুলো কিন্তু মিক্সড ভেরিয়েবল, মানে দুটো পজিশন দুটো মোমেন্টাম, তিনটে পজিশন তিনটে মোমেন্টাম। তাহলে এটা একটা অন্য ধরনের স্পেস যেখানে পজিশন এক্সিস আছে এবং মোমেন্টাম এক্সিস আছে। ইহাকেই বলা হয় ফেজ স্পেস। যেই স্পেসে সিস্টেমের
পজিশন এবং মোমেন্টাম সংক্রান্ত ফুল ইনফরমেশন পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড ফেজ স্পেস। এবং হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ফেজ স্পেস, আমরা কেন ফেজ স্পেসের কথা ভাবি, যত আমরা এগোবো তত বুঝতে পারবি যে ফেজ স্পেস হচ্ছে একটা মহা ইম্পর্টেন্ট এবং ইউজফুল জিনিস। ফেজ স্পেসের আসল জিনিসটাই হচ্ছে এটা যে ইট রিপ্রেজেন্টস microstate of a system by just one point. ফেজ স্পেসের এখানেই বললাম যে ফেজ স্পেসের একটা পয়েন্ট বলতে, যেমন এখানে 6 ডাইমেনশনাল ফেজ স্পেস, একটা পয়েন্ট। তোকে যদি আমি ফেজ স্পেসের এই অঙ্কটার ক্ষেত্রে যেমন তোকে যদি আমি ফেজ স্পেসের একটা পয়েন্টের কোঅর্ডিনেট গুলো বলে দিই x1 x2 x3 px1 px2 px3, তার মানে তুই একটা মাইক্রোস্টেট জেনে গেলি। তোকে যদি আমি আরেকটা মানে এরকম পয়েন্ট বলি ফেজ স্পেসের, তাহলে তুই এই সিস্টেমের আরো একটা মাইক্রোস্টেট জেনে গেলি। তাহলে ফেজ স্পেসে একটা মাইক্রোস্টেটকে একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করে, এবং বলছি 1 মিনিট। তাহলে ফেজ স্পেসে কি হলো, 1 পয়েন্ট মানে হচ্ছে 1 মাইক্রোস্টেট। তার মানে আচ্ছা ঠিক আছে, তার মানেটা একটা উদাহরণ দিয়ে বলবো। এটা খালি মাথায় রাখ যে এখন আমরা দেখলাম ফেজ স্পেস হচ্ছে এমন একটা স্পেস যার একটা পয়েন্ট বলতে একটা মাইক্রোস্টেট বোঝায়। আচ্ছা, এটার দুরকম সুবিধে হতে পারে। এক হচ্ছে যে মুভমেন্ট অফ দিস পয়েন্ট, এই পয়েন্টটা টাইমের সাথে সাথে যদি মুভ করে উইথ টাইম, তার মানে সেটা বোঝায় ইভলিউশন অফ দ্য সিস্টেম। গোটা সিস্টেমটা সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা ফেজ স্পেসে জাস্ট এই পয়েন্টের একটা ট্র্যাজেক্টরি। ক্লিয়ার? সময়ের সাথে সাথে সিস্টেম চেঞ্জ হচ্ছে মানে কি হচ্ছে, সিস্টেমের যে অ্যাটম গুলো আছে তাদের পজিশন এবং মোমেন্টাম, প্রত্যেকটা অ্যাটমেরই পজিশন এবং মোমেন্টাম এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তার মানে কি নতুন নতুন পয়েন্টস তৈরি হচ্ছে। তাহলে সিস্টেমের ইভলিউশনটা ফেজ স্পেসের সাপেক্ষে কি, এই যে একটা পয়েন্ট, সেই পয়েন্টের একটা মুভমেন্ট। তাহলে সিস্টেমের ইভলিউশনটা একটা সুন্দরভাবে বোঝানো যেতে পারে ফেজ স্পেসের পিকচারে। এটা একটা দিক বললাম, টাইম ইভলিউশনটা। ঠিক আছে, আরো একটা দিক কি, মানে এই যে একটা পয়েন্ট মানে একটা মাইক্রোস্টেট, সেটার ফলে আর একটা দিক কি হবে, আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেশনে আমরা কিছু এক্সট্রা সুবিধা পেতে পারি। কারণ আমরা অলরেডি দেখে নিয়েছি যে প্রবাবিলিটি ব্যাপারটা মাইক্রোস্টেটের সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। তার মানে যত বেশি নাম্বার অফ পয়েন্টস তত হায়ার প্রবাবিলিটি। এটা একটা উদাহরণে আসি, তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে গিয়ে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের এটা হলো ফেজ স্পেস। তো হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে টোটাল এনার্জি is E² by 2m plus
হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এবার এই অসিলেটরের ক্ষেত্রে ওর মাইক্রোস্টেট গুলো কিভাবে বোঝাবো? বিভিন্ন রকম পি এবং এক্স দিয়ে, এবং পি এবং এক্স যা খুশি তাই হতে পারে। কিন্তু এবার এনার্জিটা কি? এনার্জিটা হচ্ছে একটা ম্যাক্রোস্টেট। হ্যাঁ, এবার যদি আমি ওটা আগের দিনও বলেছিলাম যে একটা স্প্রিং এর সঙ্গে একটা মাস আছে, অবভিয়াসলি এটার পজিশন, মোমেন্টাম সবকিছু খালি চোখেই মাপা যাবে, তাই এগুলোকে মাইক্রোস্টেট কেন বলছি সেটা মনে হতেই পারে। কিন্তু আমি যদি স্মল স্কেলে চলে যাই, ধর একটা ক্রিস্টাল, তার মধ্যে অ্যাটমগুলো স্প্রিং এর মাধ্যমে অ্যাটাচড হয়ে আছে, একটা ওয়ান ডাইমেনশনাল ক্রিস্টাল, এরকম যদি আমি ইমাজিন করি, তাহলে অবশ্যই পিআরএক্স মাইক্রোস্টেট হয়ে যাচ্ছে, মানে ছোট পার্টিকেল, স্মল সাব অ্যাটমিক পার্টিকেল, সেটা হারমোনিক অসিলেশনে আছে, কিন্তু তার এনার্জিটা সবসময় ম্যাক্রোস্টেটই থাকবে, কারণ এনার্জি সবসময় ম্যাক্রোস্কোপিক্যালি কন্ট্রোল করা যায়। এনার্জির মূল উৎসই হচ্ছে থার্মাল এনার্জি। সো এনার্জি ইজ, মানে এনার্জি ক্যান অলওয়েজ বি আ ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল। আচ্ছা, এবার এই ইকুয়েশনটা থেকে আমি বুঝতে পারছি যে একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের জন্য, অর্থাৎ ই ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট এনার্জি। মনে করো আমি হারমোনিক অসিলেটরকে, ধর ইলেকট্রন একটা অসিলেটর, আমি এটাকে 5 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলাম, এবার ইলেকট্রনটা অসিলেট করছে। তার মানে এনার্জিটা কনস্ট্যান্ট, তাহলে এটা একটা এটা একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেট, এটা হচ্ছে একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেট। এবার এই পার্টিকুলার ম্যাক্রোস্টেটের জন্য প্রচুর পি আর এক্স পসিবল অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। যতগুলো পি এবং এক্স এটাকে স্যাটিসফাই করবে, ততগুলো ম্যাক্রোস্টেটের জন্য, এই মানে ততগুলো মাইক্রোস্টেট এটার জন্য পসিবল। এবার এই যে জিনিসটা, ইকুয়েশনটা, এটা তো কিসের ইকুয়েশন? এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 2me প্লাস এক্স স্কোয়ার বাই 2e বাই কে, সেইটা ইজ ইকাল টু 1। সুতরাং এটা হচ্ছে একটা ইলিপস যার সেমি মেজর এক্সিস আর সেমি মাইনর এক্সিস, যেটা মানে সেটা যেভাবে আর কি ডিফাইন করব, মোট কথা ওই যে দুটো, যে সেমি মেজর আর সেমি মাইনর এক্সিস যেটা, সেটা আর কি, সেটার ভ্যালুটা হচ্ছে রুট ওভার 2me একটা, আর একটা হচ্ছে রুট ওভার 2e বাই কে। মানে ইলিপসের ইকুয়েশনটা তো নিশ্চয়ই মনে আছে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে সেটা হচ্ছে একটা ইলিপস, যেখানে এইটা হচ্ছে এ এবং এই লেংথটা হচ্ছে বি, সেমি মেজর এক্সিস সেমি মাইনর এক্সিস। তো এটার ক্ষেত্রেও তাই, এখানে আমরা একটা ইলিপস পাবো। হ্যাঁ, কোথায় ইলিপসটা পাবো? ফেজ স্পেসে পাবো। আগেই বলেছি যে যেই স্পেসে একটা মানে যেই স্পেসে পজিশন এবং মোমেন্টাম এক্সিস থাকে সেটাকে বলে ফেজ স্পেস। আর এটা যেহেতু ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল, সুতরাং এটার ভেরিয়েবল গুলো কি কি হবে? একটা এক্স থাকবে আর একটা পি থাকবে, অর্থাৎ 2 ডাইমেনশনাল ফেজ স্পেস হবে এটার। তাহলে 2 ডাইমেনশনাল ফেজ স্পেসে কনস্ট্যান্ট এনার্জি
ইকুয়েশনটা হবে একটা ইলিপস, যার শেপটা অর্থাৎ এটা এবং এটা কে ঠিক করবে? এনার্জির ভ্যালুটা ঠিক করবে। কি কি হবে? একটা হবে √2e/k, আরেকটা হবে √2me। ঠিক আছে, তাহলে ফেজ স্পেসে কনস্ট্যান্ট এনার্জি কার্ভটা হচ্ছে একটা ইলিপস। আচ্ছা ফাইন, এবার কনস্ট্যান্ট এনার্জি মানে হচ্ছে একটা ম্যাক্রোস্টেট। তাহলে ভাব যে এই যে একটা ইলিপস, এই ভেতরেরটাই দেখ, এখানে দুটো ইলিপস দেখিয়েছে, একটা এনার্জি ই আর একটা হচ্ছে এনার্জি ই প্লাস ডেল্টা ই। ভেতরের যে ইলিপসটা আমি দেখছি, তাহলে এই যে একটা গোটা ইলিপস, এই একটা ইলিপসের উপর অজস্র অজস্র px আছে, মানে বেসিক্যালি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। তার মানে এই একটা ইলিপস মানে হচ্ছে ওয়ান ইলিপস মানে ওয়ান ম্যাক্রোস্টেট। কিন্তু ফেজ স্পেসে কি বলেছিলাম? একটা পয়েন্ট হচ্ছে একটা মাইক্রোস্টেট। ফেজ স্পেসের একটা মাইক্রোস্টেট হচ্ছে সবসময় একটা পয়েন্ট, আর এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে আমি দেখছি একটা ম্যাক্রোস্টেট বলতে একটা ইলিপস বোঝাচ্ছে। তাহলে একটা ইলিপসে অজস্র পয়েন্টস আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, তার মানে ওয়ান ম্যাক্রোস্টেট হিয়ার ফর দিস সিস্টেম, ওয়ান ম্যাক্রোস্টেট মানে হচ্ছে লার্জ নাম্বার অফ মাইক্রোস্টেটস। ঠিক আছে, ক্লিয়ার? এবার প্রবাবিলিটির দিক থেকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আচ্ছা, ধরা যাক এনার্জিটাকে আমি খুব সামান্য চেঞ্জ করলাম, সামান্য মানে খুবই সামান্য, যৎ সামান্য, ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট। ঠিক আছে, ডেল্টা ই। তাহলে আমি আরো একটা ইলিপস পাবো যেটা এই বাইরে দিয়ে গেছে। আচ্ছা, এবার ওকে, এবার আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট the energy of the oscillator lies between E and E plus delta E। ঠিক আছে, তাহলে তুই কি বলবি? এটা হচ্ছে প্রপোর্শনাল টু এই দুটো ইলিপসের মাঝখানে যতগুলো মাইক্রোস্টেট আছে। এবার ফেজ স্পেসে একটা পয়েন্ট মানে একটা মাইক্রোস্টেট, তার মানে হচ্ছে যে মাঝখানে যতটা এরিয়া আছে, ই থেকে ই প্লাস ডেল্টা, এই যে ইলিপসটা, তাদের মাঝখানে যতটা এরিয়া ও কাভার করেছে, এই পুরো এরিয়াটা অর্থাৎ ফেজ স্পেস এরিয়া আর কি, ফেজ স্পেস এরিয়া বিটুইন টু ইলিপস। এটা হচ্ছে অসিলেটরের ই থেকে ই প্লাস ডেল্টা ই এই এনার্জি রেঞ্জের মধ্যে থাকার প্রবাবিলিটি। ঠিক আছে, এবার এখান থেকে অনেক কিছুই বের করা যায়। মোস্ট প্রবাবল কোন এনার্জিতে থাকার প্রবাবিলিটি কত, সেটা তারা বিভিন্ন রকম ইলিপস টিলিপস এঁকে দেখতে পারিস। যাকে সেটা আমি এখন বলতে চাচ্ছি না, আরো একটা বেটার একটা জিনিস আমি বলছি। এই যে ই থেকে ই প্লাস ডেল্টা ই, তার মধ্যে তো ই থেকে ই প্লাস ডেল্টা ই, তার মধ্যে কতটা এরিয়া কাভার্ড সেটাই হচ্ছে প্রবাবিলিটি। এবার
মনে কর একটা অসিলেটর ওই ই থেকে, মানে এখন এনার্জি তো পুরো এক্সাক্ট এনার্জি হয় না, আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ইয়ের থেকে জানি যে এনার্জি সবসময় একটা আনসার্টেনটি থাকে, মানে এনার্জি তুই কখনো ওরকম ফিক্স করতে পারিস না, ডেল্টাই একটা আনসার্টেনটি থাকবে। তা আমি তাহলে এখন যদি বলি যে আমার একটা অসিলেটর আছে যার এনার্জিটা ই থেকে ই প্লাস ডেল্টা এর মধ্যে লাই করছে, এই অবস্থায় ওই অসিলেটরের কোন পজিশনে থাকার চান্স সব থেকে বেশি। একটা অসিলেটর তোকে দিয়েছি, তার এনার্জিটা একটা নির্দিষ্ট এনার্জিতে ওকে মানে অসিলেট করানো হয়েছে। এবার যদি আমি জিজ্ঞেস করি যে কোন পজিশনটা মোস্ট প্রবাবল, তাহলে প্রথমে তুই ফেস স্পেস আঁকলি, পি এক্স, ইলিপসটা আঁকলি, ই আঁকলি, ই প্লাস ডেল্টা ই আঁকলি। কোন পজিশনটা মোস্ট প্রবাবল সেটা যদি বুঝতে হয় তাহলে তোকে নাম্বার অফ মাইক্রোস্টেটস দেখতে হবে। যেই পজিশনে থাকলে মাইক্রোস্টেটের সংখ্যা বেশি হবে সেই পজিশনেই অসিলেটরের থাকার প্রবাবিলিটিটাও বেশি হবে। এবার এই পজিশনটা যদি দেখিস, if I look at this position, অর্থাৎ মানে x থেকে x প্লাস dx, ঠিক আছে, তাহলে মাইক্রোস্টেট কি কতটা হচ্ছে, এখানটা হচ্ছে এই এরিয়াটা এবং এই এরিয়াটা, এটা হচ্ছে মাইক্রোস্টেট। কিন্তু আমি যদি ধারের দিকে যাই, তাহলে যত ধারের দিকে যাব, এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ইলিপসটা ঠিক মতো আঁকতে পারলে বুঝতে পারবি যে তত ধারের দিকে যাবি তত হচ্ছে এই ফাঁকাটা বাড়বে, এই গ্যাপটা বাড়বে, এবং একদম যখন এন্ডে চলে যাব তখন এই ছবি থেকেও তোরা বুঝতে পারছিস যে এই দুটো এরিয়াতে, মানে এইখানটাতে, এখানটা এবং এখানটা যতটা এরিয়া, তার থেকে এখানের এরিয়াটা কিন্তু অনেক বেশি, এবং এখানেও তাই সিমিলারলি এখানের এরিয়াটাও অনেক বেশি, অর্থাৎ নাম্বার অফ মাইক্রোস্টেটস এন্ড পয়েন্টে অনেক বেশি, মোর মাইক্রোস্টেটস টুয়ার্ডস এক্সট্রিম এন্ড। তার মানে অসিলেটরটার মাঝখানে থাকার থেকে এন্ড পয়েন্টে থাকার প্রবাবিলিটি অনেক বেশি হবে। এখানে ছবিটা পুরোপুরি ঠিকঠাক নেই বলে, না হলে এটা দেখানো যেত। ওই যে নিচের পোর্শনটা দেখছিস না যে খুব সরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি তাই হবে, উপরেও তাই হবে। তো ব্যাপার হচ্ছে মিডল পয়েন্টে মাইক্রোস্টেটের সংখ্যা সব থেকে কম, সেই জন্য অসিলেটরের মিডল পয়েন্টে থাকার চান্স মিনিমাম প্রবাবিলিটি হচ্ছে যে ও মিডল পয়েন্টে থাকবে, আর ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে ও এন্ড পয়েন্টে থাকবে। এবং এটা তোর বাস্তবের যে এক্সপিরিয়েন্সের সঙ্গে ওটা ম্যাচ করবে। তোরা এটা নিশ্চয়ই জানিস যে কোনো অসিলেটরকে এন্ড পয়েন্টেই সব থেকে বেশি দেখতে পাওয়ার প্রবাবিলিটি বা এন্ড পয়েন্টেও সব থেকে বেশি সময় স্টে করে, ঠিক আছে। এবং এটার কারণ হিসাবে আমরা যখন ক্লাসিক্যাল ফিজিক্স পড়েছিলাম তখন আমরা এটার কারণ হিসাবে কি পড়েছিলাম, যখন ও এন্ড পয়েন্টে যায় তখন স্পিড কমে যায়, একদম এন্ডে গেলে ভেলোসিটি 0। যেহেতু এন্ড পয়েন্টে ওর ভেলোসিটি কম থাকে তাই এন্ড পয়েন্টেও বেশি টাইম স্পেন্ড করে, বেশি সময় থাকে। আর যেহেতু মিডল পয়েন্টে ওর ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে তাই মিডল পয়েন্টে ওর থাকার সম্ভাবনাটা সব থেকে কম থাকে। এই জিনিসটাই আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফেস স্পেস কনসেপ্ট দিয়ে ক্রস ভেরিফাই করলাম। এন্ড পয়েন্টে একটা কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটর কেন বেশি সময় থাকবে, কেননা এন্ড পয়েন্টে মাইক্রোস্টেটের সংখ্যাটা বেশি, তাই এন্ড পয়েন্টে থাকার প্রবাবিলিটি বেশি। মিডল পয়েন্টে মাইক্রোস্টেটের সংখ্যাটা কম, তাই মিডল পয়েন্টে অসিলেটরটাকে পাওয়ার প্রবাবিলিটিও কম। এবং এই প্রবাবিলিটির ভ্যালুটা কি করে পাবো, যেমন ভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করে, অর্থাৎ এইটুকু এরিয়া ডিভাইডেড বাই এই যে এই পুরো মাঝখানের যে পুরো এরিয়াটা, এইটুকু এরিয়াকে মাঝখানের পুরো এরিয়াটা দিয়ে ভাগ করলে তুই প্রবাবিলিটিটা পাবি। ঠিক আছে, বোঝা গেছে ফেস স্পেস বিষয়টা?
আচ্ছা, দেখি ফেস স্পেস কেমন বুঝলি। এবার কয়েকটা ফেস স্পেসের অঙ্ক দেওয়া যাক। ফেস স্পেস প্রবলেমস। প্রবলেম নাম্বার 1, বলছি draw the phase space diagram for a particle moving in force free space। ঠিক আছে, ওর উপর কোন একটা পার্টিকেলের উপর যদি কোনো ফোর্স কাজ না করে, তাহলে সেই পার্টিকেলের ফেস স্পেস ডায়াগ্রাম কি হবে? পার্টিকেলটা ওয়ান ডাইমেনশনে মুভ করছে, is moving in one dimension। আচ্ছা, নেক্সট হচ্ছে draw the phase space diagram for a particle in বলছি, এক মিনিট। Particle in one dimension moving under gravitational force। Gravitational force ওকে, তারপর হচ্ছে লেবেল দা microstates for any particular macrostate। ঠিক আছে, এই দুটোই থাক। এই দুটো একটু ছবি টবি এঁকে আমাকে দেখাবি, 2D তে গেলে তো আবার ছবি আঁকা যাবে না। ঠিক আছে, থাক এই দুটোই। আরো কিছু ইনোভেটিভ প্রবলেম ভাবতে পারলে পরে বলবো।